নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো মুম্বাইয়ের স্টক ব্রোকার জিতেন ব্যাসের রহস্যময় খুনের দ্বিতীয় তথা শেষ ভাগ। 15 ডিসেম্বর 2012 গুজরাটের বাসাদের কাছে কয়েকজন গ্রামবাসী রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখল। গাড়িতে রক্তের দাগ লেগেছিল আর কাছেই 55 থেকে 60 বছর বয়স্ক একজন লোকের লাশ পড়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে লোকটা মারা গেছে আর দেখে মনে হয় কোনো ধারালো জিনিস দিয়ে তাকে আঘাত করা হয়েছে। পুলিশ ওই লোকটার পোশাক বা ব্যাগ থেকে এমন কিছু পায় না যাতে লোকটাকে শনাক্ত করা যায়, যদিও গাড়ির মধ্যে একটা মহিলার ওড়না পাওয়া যায় আর সাথে একটা টাটকা সবজির ব্যাগ। পুলিশের ধারণা হয় কোনো মহিলার বডি হয়তো কাছাকাছি পাওয়া যাবে। ওখানে একটা লাশ ছাড়া আর কিছুই পায়নি পুলিশ। পোস্টমর্টেম করা হয়, তাতে জানা যায় লোকটা খুন হয়েছে। গাড়িতে খোঁজাখুঁজি করে পুলিশ টেলিফোন নাম্বারের একটা ডায়েরি পায়। তারা ওই ডায়েরির নাম্বারে কল করে লাশ শনাক্ত করার চেষ্টা করতে শুরু করে। তার মধ্যে একটা নাম্বার ছিল মুম্বাইয়ের বরিভালির বাসিন্দা মুকেশ গোলাটিয়ার। মুকেশ বলে হয়তো ওই গাড়ি স্টক ব্রোকার জিতেন ব্যাসের। মুকেশের সঙ্গে জিতেনের আলাপ করিয়েছিলেন ওনার কাকা অম্বালাল। অম্বালালের থেকে পুলিশ জিতেনের বাড়ির নম্বর পায়। জিতেনের খুনের খবর পেয়ে জিতেনের স্ত্রী নন্দিনী আর ছেলে কৌশল প্রচন্ড আঘাত পায়। জিতেনের কাজিন অনিল ব্যাসের সঙ্গে তারা সানন্দে আসে, যেখানে জিতেনের লাশটা একটা হাসপাতালে রাখা ছিল। ওরা লাশ শনাক্ত করেন। জানা যায় যে জিতেন ব্যাস এক সপ্তাহ আগে অর্থাৎ 8ই ডিসেম্বর আহমেদাবাদ এসেছিলেন। জিতেন প্রায়ই আহমেদাবাদ যাওয়া আসা করতেন, কিন্তু উনি আহমেদাবাদে কেন আসতেন আর মুম্বাই কবে ফিরবেন সেটা কেউ জানত না। অনিল ব্যাসের সঙ্গে জিতেনের শেষবার যখন কথা হয় তখন উনি আহমেদাবাদের মণিনগরে ছিলেন। জিতেনের পরিবার অস্বীকার করে যে জিতেনের সঙ্গে কোনো মহিলার সম্পর্ক ছিল। একটা মহিলার ওড়না ছাড়া কোনো সূত্র পাওয়া যায় না। তাও বোরসাদ পুলিশ জিতেন ব্যাসের খুনির সন্ধান করতে শুরু করে। জিতেনের স্টক ব্রোকিং সার্কেলস আর ওনার অফিস থেকে জানা যায় যে জিতেন ব্যাস একজন উদার মনের মানুষ ছিলেন আর ওনার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। উনি একটা কলেজের পড়ুয়াদের স্কলারশিপও দিতেন। কলেজের প্রিন্সিপালের থেকেও এটাই জানা যায় যে জিতেন ব্যাস একজন উদার মনের মানুষ ছিলেন আর অভাবী মানুষদের সাহায্য করতেন। পুলিশ কলেজ থেকে সেই লিস্ট জোগাড় করে যাতে সেই সব স্টুডেন্টের নাম ছিল যাদের জিতেন স্কলারশিপ দিয়েছিলেন। সেই লিস্ট পুলিশকে সুরাটে কর্মরত অঙ্কুশ পান্ডিয়ার কাছে নিয়ে যায়। অঙ্কুশ পুলিশকে বলে যে 2 বছর আগে জিতেন ব্যাস তাকে স্কলারশিপ দিয়েছিলেন। এছাড়া কেসের ব্যাপারে অন্য কোনো লিড অঙ্কুশ দিতে পারে না। জিতেনের মোবাইল পাওয়া যায় না আর তার শেষ লোকেশন আহমেদাবাদের মণিনগরে দেখায়। তাই পুলিশ আহমেদাবাদের মণিনগরের হোটেলগুলোতে খোঁজ খবর শুরু করে। অনেকগুলো হোটেলে খোঁজ খবরের পর পুলিশ সেই হোটেলে পৌঁছায় যেখানে জিতেন ব্যাস 15ই ডিসেম্বর সকালে চেক আউট করেছিলেন। হোটেল ম্যানেজার পুলিশকে বলে যে জিতেন ব্যাস তাদের রেগুলার ক্লায়েন্ট ছিলেন আর উনি প্রায়ই ওই হোটেলে এসে থাকতেন। পুলিশ যখন ওই ওড়না হোটেলের ম্যানেজারকে দেখায়, সে সঙ্গে সঙ্গে চিনে যায় যে এটা সেই মহিলার যে সেদিন জিতেন ব্যাসের সঙ্গে চেক আউটের সময় ছিল। কিন্তু ম্যানেজার সেই মহিলার ব্যাপারে আর কিচ্ছু জানে না। একজন রুম সার্ভিস বয় যে জিতেনের জিনিস গাড়িতে তুলে দিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই রুম সার্ভিস বয় পুলিশকে বলে যে জিতেন আর ওই মহিলার কথাবার্তা সে শুনেছিল, যাতে ওই মহিলা বলছিল যে সে 2 মাসের কার ড্রাইভিং কোর্স মাত্র 15 দিনে কমপ্লিট করে ফেলেছিল আর তার লাইসেন্সও হয়ে গেছে। এই তথ্য নিয়ে পুলিশ আহমেদাবাদের সমস্ত কার ড্রাইভিং স্কুলে জিজ্ঞাসাবাদ করে আর অখিল ড্রাইভিং স্কুল থেকে তারা ওই মহিলার ব্যাপারে কিছু খোঁজ খবর পায়। অখিল ড্রাইভিং স্কুলের ট্রেনার অখিল পুলিশকে বলে সেই মহিলার বয়স প্রায় 28 বছরের মতো আর সে 15 দিনে ড্রাইভিং শিখে গিয়েছিল, কিন্তু তার কাছে ওই মহিলার মোবাইল নাম্বার বা অ্যাড্রেস নেই। সেই ওকে মণিনগরের জীবন কমপ্লেক্সের বাইরে থেকে পিক করতো আর ড্রাইভিং সেশনের পর তাকে সেখানেই ছেড়ে আসতো। এবার তারপর স্যার, ওর লাইসেন্সের কোনো দরকার ছিল না, এই জন্য আমি ওকে 15 দিনে 1500 টাকা চেয়েছিলাম। মেয়েদের ওপর ছেলেরা সবসময় তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে, এটাই ভুল হয়ে গেছে। ও জীবন কমপ্লেক্সে চাকরি করতো? সেটা তো জানি না, তবে রোজ ওখানেই দেখা হতো। এই জীবন কমপ্লেক্সটা কোথায়? এই তো এইখানেই, মণিনগরে। স্বপ্না, সব দোকানে খোঁজ নাও এই নামের কোনো মেয়েকে কেউ চেনে কিনা। ইয়েস স্যার। তুমি এদিকে যাও। স্বপ্না, ও তো আমাদের এখানে ফ্যাশন ডিজাইনের কাজ করত আর নভেম্বরের লাস্ট উইক পর্যন্ত এখানেই ছিল। এখনো কোথায় কাজ করে জানি না স্যার। আপনার কাছে কোনো ওর ফোন নাম্বার বা অ্যাড্রেস আছে? 1 মিনিট স্যার।
হ্যাঁ স্যার, ওর নাম্বার হলো 44456789 স্বপ্না পান্ডিয়া। পান্ডিয়া? স্বপ্না পান্ডিয়া? হ্যাঁ, স্বপ্না পান্ডিয়া এই এখানেই মণিনগরেই তো কোথাও থাকে, তবে স্যার আমার কাছে অ্যাড্রেস নেই। স্বপ্না পান্ডিয়া? স্যার ফোন এখনো বন্ধ। হ্যাঁ? স্বপ্নার ফোন এখনো বন্ধ। আচ্ছা, তোমার ওই ছেলেটার কথা মনে আছে যার সাথে আমরা সুরাটে দেখা করেছিলাম? যাকে জিতেন ব্যাস স্কলারশিপ দিয়েছিলেন। এক্স্যাক্টলি। এক্সকিউজ মি স্যার। মিস্টার অঙ্কুশ পান্ডিয়া? হ্যাঁ, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। অঙ্কুশ পান্ডিয়া, অঙ্কুশ পান্ডিয়া, স্বপ্না পান্ডিয়া। হ্যালো আমি ইন্সপেক্টর আন্তানি বলছি। স্বপ্না পান্ডিয়াকে চেনো? স্যার, ও আমার বড় দিদি। কি হয়েছে? আহমেদাবাদে থাকে। হ্যাঁ স্যার, কিন্তু মণিনগরে? হ্যাঁ, মা বাবার সাথে থাকে। কিন্তু স্যার, ফ্যাশন ডিজাইনার? হ্যাঁ স্যার, কিন্তু ব্যাপারটা কি? আপনি এত কথা জিজ্ঞাসা করছেন কেন? ওর ঠিকানা বল। স্যার, স্যার ব্যাপারটা কি বলবেন আমাকে? আহমেদাবাদে ওর ঠিকানা বল তাড়াতাড়ি। আর শোন, ওকে এই ব্যাপারে ইনফর্ম করবি না, তাহলে ওর সাথে সাথে তুইও এই ব্যাপারে জড়িয়ে যাবি, বুঝলি? হ্যাঁ, আপনি কি? বরসাত পুলিশ। স্বপ্না পান্ডিয়া বাড়িতে আছে? আগে হ্যাঁ, এই ওড়নাটা আমারই। এই ওড়না আপনি 15ই ডিসেম্বর জিতেন ব্যাসের গাড়িতে ছেড়ে এসেছিলেন, যখন উনি গ্র্যান্ড হোটেল থেকে চেক আউট করেছিলেন। আগে হ্যাঁ, ইনফ্যাক্ট আমি ওনার কারও ড্রাইভ করেছিলাম। তারপরে আমি ওনাকে আমার বাড়িতে লাঞ্চের জন্য নিয়ে আসি। ওনাকে লাঞ্চ করানোর পর আপনি ওনাকে ভাসাত নিয়ে গিয়েছিলেন, আর ওখানে নিয়ে গিয়ে ওনাকে খুন করলেন। কি? খুন? আগে হ্যাঁ, মার্ডার। খুন হয়ে গেছে ওর? আপনি সব কি বাজে কথা বলছেন? আমি ওনাকে এখানে লাঞ্চের জন্য নিয়ে আসি। জিতেন বাবু, নমস্কার। আসুন না। জিতেন ব্যাসবাবু আমাদের সঙ্গে লাঞ্চ করেন, আর লাঞ্চ করার পরে উনি এখান থেকে চলে যান। আর হ্যাঁ, এই ওনারটা ওনার গাড়িতেই থেকে যায়। ওনার যাওয়ার পরে আমার মনে পড়ে, এই জন্য ওনাকে অনেকবার ফোনও করেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে উনি কেন আমার ফোন ধরছিলেন না। কারণ আহমেদাবাদ থেকে মুম্বাই আসার পথে ভাসাতে ওনার খুন হয়ে যায়। স্যার, আমিও আপনাকে এটাই বলছি যে ওনার মৃত্যুর খবর শুনে আমিও শকড। মিস স্বপ্না পান্ডিয়া, চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি শিক্ষিত। একটা কথা আছে, নিশ্চয়ই শুনেছেন, দেয়ার ইজ নাথিং লাইক এ পারফেক্ট ক্রাইম। আপনি বলতে কি চাইছেন? পারফেক্ট ক্রাইম তাকেই বলে যেখানে সঠিকভাবে তদন্ত করা হয় না। গত 2 ঘন্টা ধরে জিতেন ব্যাসের মৃত্যুর ব্যাপারে আপনারা যতটা শক আর এতটা ইনোসেন্ট হওয়ার চেষ্টা করছিলেন, ততক্ষণে আপনাদের ফোন রেকর্ড চেক করেছি। মিস স্বপ্না, আপনার ফোন যদিও এখনো সুইচড অফ, কিন্তু 15ই ডিসেম্বর আপনার ওড়না শুধুমাত্র যে জিতেন ব্যাসের গাড়িতে ছিল তাই নয়, এমনকি বিকেল 4:30 পর্যন্ত আপনার এবং আপনার মায়ের মোবাইলের ফোন লোকেশন ওয়াসাতে ছিল। বিকেল 4:30 পর্যন্ত। তারপরে আপনারা আহমেদাবাদ ফেরেন। অদ্ভুত যোগাযোগ, তাই না? তাহলে যাওয়া যাক। স্বপ্না পান্ডেয়া আর তার মা সঙ্গীতা পান্ডেয়া অবশেষে পুলিশ ওনাদের কাছে পৌঁছে গেল। পুলিশের কাছে নির্দিষ্ট প্রমাণ ছিল যে ওনারা দুজন সেখানে উপস্থিত ছিলেন যেখানে জিতেন ব্যাসের লাশ পাওয়া যায়।
কিন্তু এই রহস্য এখনো চাপা পড়েই ছিল যে জিতেন ব্যাসের মার্ডার কেন করা হয়েছিল, এই অপরাধের উদ্দেশ্য কি ছিল, আর সত্যি কি এই অপরাধের সতর্কবার্তা কেউ শোনেনি? এবছরের সবথেকে প্রমিসিং স্টুডেন্টের অ্যাওয়ার্ড পাচ্ছে দিব্যা কামত। আর সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের মধ্যে বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড পাচ্ছে অঙ্কুশ পান্ডিয়া। শুনেছি আপনি খুব মহান, সবাইকে সাহায্য করেন। হ্যাঁ, লোকে এরকম বলে, কিন্তু আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমার কাছে যা আছে সেটা বেশি আছে, তাই ভাগ করে দিই। বুঝতে পারছি না কিভাবে যে বলি। আপনি তো আমার ছেলেকে দেখলেনই, ওই যে অঙ্কুশ পান্ডিয়া, হ্যাঁ, পড়াশোনায় খুবই ভালো। আর আমরা চাইও যে ও অনেক দূর পড়ে, কিন্তু আপনি চাইছেন ওকে আমি পড়াশোনায় সাহায্য করি। অ্যাকচুয়ালি খুবই উপকৃত হব যদি আপনি এ ব্যাপারে। নিশ্চয়ই ভাবতে পারি এই ব্যাপারে, আমরা দেখা করতে পারি, এই ব্যাপারে আলোচনা করতে পারি। আপনার ঘরে যাওয়ার আগে আপনার প্রতিবেশীকে কিছু জিজ্ঞাসাবাদ করেছিলাম, খুব প্রশংসা করলো তারা। বেশি কিছু তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, 2 বছরে হঠাৎ করে পান্ডিয়া বাবুর ঘরে অনেক পরিবর্তন হতে লাগলো। যেমন যেমন সঙ্গীতার স্বামী ঘনশ্যাম রিটায়ার্ড, খুব বেশি রোজগার তো করতেন না, মিডিল ক্লাস লোক ছিলেন। কিন্তু হঠাৎ করে ঘরে অনেক টাকা আসতে লাগলো। 2 বছরে সব হয়েছে। ভগবানই জানে কোথা থেকে এত টাকা এলো যে ওদের আদব কায়দাই বদলে গেল। সাহেব, সোসাইটিতে অনেক কথা উঠলো, যেখানে ধোঁয়া সেখানে আগুন তো হবেই। লোকেরা কানাঘুষো করতে লাগলো, মা মেয়ে দুজনের চালচলন ঠিক নয়। যেদিন জিতেন ব্যাসের খুন হয় সেদিন আপনাদের দুজনের বাসতে থাকা, আর যেদিন জিতেন ব্যাস মণিনগরের গ্র্যান্ড হোটেল থেকে চেক আউট করে তখন তার সাথে আপনার থাকা, আর জিতেন ব্যাসের গাড়িতে আপনার ওড়না পাওয়া, এই সব কিছু প্রমাণ করতে যথেষ্ট যে ওনার খুনে আপনাদের দুজনের হাত আছে। তো আপনাদের দুজনের কাছে মাত্র একটাই অপশন আছে, সত্যি বলার, শুধু সত্যি। আমি আপনার সঙ্গে আলাদা কথা বলতে পারি? শুধু 5 মিনিট। বসুন, বলুন। পারফেক্ট ক্রাইম বলে কিছুই হয় না, আমি মেনে নিচ্ছি। আর আমি এটাও মেনে নিচ্ছি যেটা আপনি আমাকে বললেন, যে পারফেক্ট ক্রাইম তখনই সম্ভব যখন সেখানে ঠিকভাবে তদন্ত করা হয় না, অথবা করাই হয় না। কি চাও? টাকা দিতে রাজি আছি আমি এই কেসটাকে বন্ধ করার জন্য। কত? আপনার কত চাই? ইট ডিপেন্ডস। এই অপরাধ কেন হলো, কি করে হলো, তাতে আপনার কি যায় আসে? ম্যাডাম, যেটা শেষ করতে হবে সেটা শুরু কি করে হলো, কেন হলো জানতে হবে। আই মিন, এটা তো পরিষ্কার যে খুন তুমি করেছো, কিন্তু এটা কিভাবে হলো, কেন হলো সেটা তো জানতে হবে, যাতে আমি প্রমাণ লোপাট করতে পারি। আমি এই কেসের ইনভেস্টিগেশন অফিসার, তাই আমাকে কেস তো ফাইল করতে হবে। এই কেসে কোনো প্রোগ্রেস হয়েছে কি হয়নি, আর যদি না হয় কেন হয়নি এটা তো বলতে হবে। যখন তুমি আমাকে বলবে এই খুন কেন হয়েছে, কিভাবে হয়েছে, তবে তো আমি ঠিক করতে পারবো এই কেসটাকে সালটাবো কি করে, আর সালটানোর নগদ কত পাওয়া যাবে। ঠিক আছে, আমি সব বলবো, কিন্তু আপনি আমার মাকে এই সব কিছুর থেকে দূরে রাখবেন। ডান। আমার মায়ের জিতেন ব্যাসের সঙ্গে কলেজ ফাংশনে আলাপ হয়, যেখানে আমার ভাই অঙ্কুশ পড়াশোনা করে।
আমরা খুব গরিব ছিলাম, ব্যাস কোনো রকমের দিন চলে যেত। আমার বাবাও বিশেষ রোজগার করতেন না, আর এখন তো উনি রিটায়ার করে গেছেন। জিতেন ব্যাস একজন বড় মনের মানুষ ছিলেন। উনি আমার ভাই অঙ্কুশকে স্কলারশিপও দিয়েছিলেন। আমার মায়ের অ্যাফেয়ার জিতেন ব্যাসের সঙ্গে চলছিল। জিতেন, তোমার বউ আমার কথা জানে না না? জেনে কি করবে? তোমার স্বামী তিনি জানেন? ও জেনে কি করবে? এমনিতেও কি আসে যায়? জীবনে কোন সুখটাই বা পেয়েছি ওর কাছ থেকে আমি? জিতেন ব্যাস গত 2 বছর ধরে প্রায়ই আহমেদাবাদ আসছিলেন আমার মায়ের সাথে সময় কাটাতে। আর আমি তো কোনো বাচ্চা মেয়ে নই যে বুঝতে পারবে না যে কি চলছে। তুমি তোমার মাকে কোনোদিন আটকানোর চেষ্টা করোনি? আমার মা আমার বাবার সঙ্গে খুশি ছিলেন না, আর আমি এটাও জানতাম যে জিতেন ব্যাস আমার মায়ের উপর অনেক টাকা খরচ করছিলেন, আর আর খরচ করার মতন ছিলও অনেক। আর তাছাড়া টাকা কার না দরকার? জিতেন ব্যাসের টাকায় আমাদের ভেসে যাওয়া সংসার বাঁচতে শুরু করে। জিতেন ব্যাসের সঙ্গে তোমার মার অ্যাফেয়ার ছিল সেটা তুমি জানতে, জিতেন ব্যাসের ফ্যামিলি জানতো না। জিতেন ব্যাসের টাকা দিয়ে তোমাদের সমস্ত চাহিদা পূরণ হচ্ছিল, তাহলে ওকে কেন মানলে? ওয়াও, কি বিশাল জমি না? এখানে আমি একটা বাংলো তৈরি করতে চাই। সত্যি? আমাদের দুজনের জন্য? আচ্ছা, এই জমিটার দাম কত হবে? গেস করো। 1 কোটি? ক্লোজ। শুধু একটা জিরো বসিয়ে দাও। কোটি? জিতেন, 1 বছর হয়ে গেল আমরা একসাথে আছি। এই সম্পর্কে না কোনো বন্ধন আছে, না কোনো সীমা। তুমি কি বলতে চাইছো? জিতেন, যদি আমি এটা বলি যে তুমি ওই জমিটা আমার নামে করে দাও, তো? তাহলে এটাই আমি বলবো, ভুলে যাও। জিতেন, আমাদের মধ্যে যে সম্পর্ক আছে তার জন্যও নয়। কোনো কিছু অভাব রেখেছি তোমার? পায়ের ওপর পা তুলে আছো। কিন্তু এমন কিছু তো থাকা উচিত যেটা শুধু আমার, শুধু আমার। আমি কিছু বেশি চেয়ে ফেললাম কি? অনেক বেশি প্রয়োজন, আরো বেশি বেশি টাকা, গয়না, একটা আরামদায়ক জীবন। আমার মা আগে এসব কখনো দেখেনি, উনি শুধু দারিদ্র্যই দেখেছিলেন। আর যখন এই ভদ্রলোক আমার মায়ের জীবনে আসেন, উনি আমার মাকে অনেক দিয়েছেন। কিছু আশাও পূরণ হয়েছে, আর কিছু পূরণ করার আশা জন্মায়। আর জিতেন ব্যাস যখন তোমাদের এই নতুন চাহিদাগুলোকে পূরণ করতে রাজি হলেন না, তখন তোমরা দুজনে প্ল্যান করে ওকেই মেরে দিলে। ও আমার মাকে কথা দিয়েছিল যে ওই জমিটা আমার মায়ের নামে করে দেবে, কিন্তু সেও একটা ডিমান্ড রেখেছিল। টাকা যদি কাছে থাকে তাহলে জীবনটা খুব সহজ হয়। মানুষ নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে, সে তা যেমন করেই হোক সব সুখ আদায় করে নেয়। টাকা যদি কাছে থাকে তাহলে দুঃখ অনেক পিছনে পড়ে থাকে। আর
আর আমরা অনেক এগিয়ে যেতে পারি। তাই শুধু টাকা থাকা দরকার। দেখ, আমি তোকে আর অঙ্কুশকে একটা ভালো জীবন দিতে চাই, খুব ভালো জীবন। কিন্তু তুই তো জানিস তোর বাবার যেটুকু ইনকাম তাতে তো কোনো চাহিদাই পূরণ হয় না। মা, আমাদের কাছে শুধু এই একটাই সুযোগ, আমাদের সবার জীবন বদলে যাবে, এই সব কিছু পাল্টে যাবে। জিতেন সেটা পেয়ে গিয়েছিল যেটা ওর দরকার ছিল, কিন্তু যেটা আমাদের দরকার ছিল সেটাও দিচ্ছিল না। বারবার কথা এড়িয়ে যাচ্ছিল। জিতেন, তুমি আমাকে ঠকাচ্ছ? তুমি তো উত্তেজিত হচ্ছ কেন? শান্তিতে চাটা খেতে দাও। কিন্তু তুমি কথা দিয়েছিলে আমাকে যে ওই জমিটা আমার নামে করে দেবে। সেজন্য স্বপ্নাকেও আমি তোমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। সঙ্গীতা, তুমি এমন তাড়াহুড়ো করতে শুরু করেছো জানি 2-1 দিনের মধ্যে আমি মরে যাব। মরবো কি? কিন্তু তুমি কথা দিয়েছিলে আমাকে। তুমি এমন করছো যেন তোমাকে আমি রাস্তায় ফেলে দিয়েছি। ভালোভাবেই তো জীবন কাটছে তোমার, যা চাইছো দিচ্ছি। মানুষের জীবনের সীমারেখা পেরিয়ে স্বপ্ন দেখাটা উচিত নয়। Lot measuring 9680 square yard, Lonavala, Maharashtra. Plot number 12B. The name of Mr. Jiten Vyas, resident of ঠিকানা 1203 দিওয়ান হাইটস, প্রসাদ লেন। 1203 দিওয়ান হাইটস, প্রসাদ লেন। জিতেন, জিতেন, আমি যাচ্ছি। ওকে, গুড নাইট। পরে দেখা হবে। জিতেন, আমি ভাবছিলাম যে আমি ক্যামব্রিজ থেকে করেসপন্ডেন্টের একটা কোর্স করব, ফ্যাশন ডিজাইনিং এর। খুব ভালো কথা, করে ফেলো। আমার তার জন্য একজন স্পন্সর চাই। চিন্তা করো না, আমার নামটা লিখে দাও। আপনার নাম তুমি আগে থেকেই দিয়ে দিয়েছি। তাহলে আসলে হয়েছে কি, আমার এই ফর্মটাতে আপনার সিগনেচার চাই। আমাকে কালই সাবমিট করতে হবে। জিতেন, আপনি শুনছেন তো? আমার এই ফর্মে আপনার সাইন চাই। আমি কালকেই সাবমিট করব, এটা প্লিজ করে দিন। কোথায়? এই নিন। লাস্ট। আমি জিতেন ব্যাসের ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিলাম, আর তারপর জমির লিগ্যাল পেপারে সাইন করিয়ে নিয়েছিলাম, আর ওই জমিটা আমাদের নামে হয়ে যায়।
জিতেন ব্যাসের ওয়াইফ এ ব্যাপারে কিছু জানতেন না? না, উনি কিছুই জানতেন না। তো জমি তোমার এবং তোমার মায়ের নামে ট্রান্সফার হয়ে গিয়েছিল? আমাদের নামে তো হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের হয় ওয়াইফ এ ব্যাপারে কিছু জানতেন না? না, উনি কিছুই জানতেন না। তো জমি তোমার এবং তোমার মায়ের নামে ট্রান্সফার হয়ে গিয়েছিল? আমাদের নামে তো হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের হয়নি। জমির কাগজপত্র তো আমাদের নামেই হলো, কিন্তু জিতেন যখন খুশি আমাদের কোর্টে ডাকতে পারে। এত কিছু করার পরেও ওই জমিটা আমরা পাবো না? স্বেচ্ছায় তো ও দেবে না, কখনো না। তাহলে কি করতে হবে? জমি তো এবার আমরা নেবই, যে কোনো মূল্যে। জিতেন ব্যাসের ফ্যামিলি না তো ওর অ্যাফেয়ারের ব্যাপারে জানতো, আর না জানতো ওর লোনাভলার জমির ব্যাপারে। যদি ওই জমিটা আমাদের নামে হয়ে যেত তাহলে জিতেন ব্যাসের ফ্যামিলি কখনো জানতে পারতো না। কিন্তু ওই জমিটা আমাদের কাছে আসার জন্য জিতেন ব্যাসের দূরে যাওয়াটা দরকার ছিল, অনেক দূরে। আমি না ড্রাইভিং শিখতে চাই। শিখিয়ে দেবো তো, কোনো ব্যাপার নয়। আজ গাড়ি আমি চালাবো। ড্রাইভিংটা ভালো করে শিখেছো তো? 2 মাসের কোর্স ছিল, আর আমি 15 দিনের মধ্যে শিখে ফেলেছি। জিতেন বাবু নমস্কার, আসুন না। কি হয়েছে, আপনার শরীর ঠিক আছে তো? কিরম বমি বমি লাগছে। এই অবস্থায় আপনি মুম্বাই অব্দি কি করে ড্রাইভ করবেন? আজ থাকতে পারবো না, কালকে একটা জরুরি কাজ আছে। মাম্মি, আমি একটা কাজ করি, আমি এনার কার ড্রাইভ করে এনাকে মুম্বাইতে ছেড়ে আসি, ফেরার সময় আমি ট্রেনে ফিরে আসবো। না 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 না, দেখুন এই অবস্থায় আপনার ড্রাইভ করা একদম সেফ নয়। চিন্তা নেই, আমি চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। না না, আপনি একলা একদম যাবেন না, স্বপ্নাই নিয়ে যাবে আপনাকে। একটা কাজ করলে হয়, আমিও সঙ্গে যাই, সুরাটে নেমে যাব। অঙ্কুশের সঙ্গে অনেকদিন ধরে দেখা হয়নি, সেই জন্য ওর সাথে দেখাও করে নিতে পারবো। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে, 1টা বেজে গেছে। জিতেন ব্যাসের অসুস্থ হবার প্ল্যানিং আগের দিন রাতেই হয়ে গিয়েছিল, যাতে আমি সুযোগ পাই জিতেনের কার ড্রাইভ করার। আনন্দের দিকে ঘোরা। আনন্দ? আনন্দ কেন? আপনি আরাম করুন না, আমি তো স্বপ্নাকে বলছিলাম, আসলে কি এক্সপ্রেস হাইওয়ে থেকে আনন্দের দিকে যদি ঘুরিয়ে নেয়, তাজা কিছু সবজি কিনে নিতে পারি। অঙ্কুশকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই তো, তাই জন্য ব্যাস।
চল তাড়াতাড়ি পালা এখান থেকে। এখনো তো মরেনিও। আরে মরে যাবে, হাতে শিরা কেটে দিয়েছি তো। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা কাজ করি, স্টেশনের দিকে যাই, আহমেদাবাদের ট্রেন ধরে নেব। চল তাড়াতাড়ি কর। মা, মা, আমার ওড়না। কি? মা, আমার ওড়নাটা গাড়িতেই রয়ে গেছে। হে ভগবান, নিজের জিনিসপত্র ঠিক করে রাখতে পারিস না? চল তাড়াতাড়ি কর, নিয়ে আসি। ও কোথায় গেল? ও আবার বেঁচে নেই তো? চল তাড়াতাড়ি কর, পালা তাড়াতাড়ি। মা, আমরা ধরা পড়ে যাব না তো? তুই চিন্তা করিস না, বাঁচবেই না ও। এমনি তো ওর পার্স থেকে সব জিনিস বের করে নিয়েছিলাম আমি, কেউ জানতেই পারবে না যে ও কে ছিল। মা, এই ফোনটা কার বাজছে? তো বাথরুম থেকে আওয়াজটা আসছে, আমি এক্ষুনি দেখছি, তুই এখানেই থাক। এই দেখ, জিতেন নিজের মোবাইল বাথরুমেই ফেলে রেখে গেছে। মা, তাড়াতাড়ি সুইচ অফ করো, তাড়াতাড়ি। গল্প এখানেই শেষ। এখন ওই জমিতে ক্লেম করার মতন আর কেউ নেই। ওই জমিটা আমাদেরই, পুরো 10 কোটি টাকার জমি। গল্প এখানেই শেষ। এখন ওই জমিতে ক্লেম করার মতন আর কেউ নেই। ওই জমিটা আমাদেরই, পুরো 10 কোটি টাকার জমি। তো এবার বলুন, কত টাকা চান আপনি? এত তাড়াহুড়ো কিসের? প্রথমে তোমার মাকে তো জিজ্ঞাসা করি, তুমি যেটা বলছো সেটা সত্যি না মিথ্যে। তাতে কি আসে যায়? যায় আসে ম্যাডাম, আমাদেরও পিঠ বাঁচাতে হবে। কাল যদি আমার জায়গায় অন্য অফিসার আসে এবং এই কেসে হাত দেয়, আর যদি অন্য কোনো গল্প আসে, তখন আমি তো গেলাম। তো শুনে নিয়েছেন? এনি ডাউট? নো ডাউট। তোমাদের মামের গল্প একদম সেম, একদম জেরক্স। তো বলুন, কত চাই? গরিব হওয়া পাপ নয়, উঁচু স্বপ্ন দেখাও পাপ নয়, বড় হওয়ার চেষ্টা করাও অপরাধ নয়, কিন্তু অন্য কারোর জিনিসকে বেআইনিভাবে নিজের বানানোর চেষ্টা করা অপরাধ, মস্ত বড় অপরাধ। কারণ কোনো অন্যের জিনিস কখনোই তোমাদের হতে পারে না। এর জন্য যত বড় বুদ্ধি লাগাও না কেন, যত বড় ষড়যন্ত্রই করো না কেন। উপদেশ ছাড়ুন, জমিটা পুরো 10 কোটির। আপনার যতটা চাই আমরা দিয়ে দেব। আপনি শুধু এই কেসটা বন্ধ করে দিন। আপনারা বোধহয় আমাকে চেনেন না, তাই আমার পুলিশ স্টেশনে বসে আমাকে ঘুষ দেবার চেষ্টা করছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, কখনোই ভাববেন না যে সমস্ত পুলিশকেই টাকা দিয়ে কেনা যায় অথবা তারা বিক্রি হয়। মোটা চার্জশিট দেব, আপনাদের কথা দিলাম। দ্যাটস দ্য প্রমিস।
বাবা, বাবা তুমি আমার সাথে সুরাটে চলো। আমি তোমাকে এখানে একা থাকতে দেব না। উনি এতটাই অখুশি ছিলেন আমাকে নিয়ে, এতটাই। স্বপ্না আর সঙ্গীতা এখন পুলিশ হেফাজতে আছে। পুলিশ চার্জশিট ফাইল করার প্রক্রিয়া চালাচ্ছে। সঙ্গীতার ছেলে আর স্বপ্নার ভাই অঙ্কুশ এই ব্যাপারে ঠিক ততটাই অজ্ঞাত ছিল যতটা ছিল জিতেনের স্ত্রী আর তার ছেলে। জিতেন ব্যাসের দ্বিমুখী জীবন সম্পর্কে কেউ কিচ্ছু জানত না। অঙ্কুশ এখন তার বাবাকে সুরাটে নিয়ে গেছে। একটা সোজা সাপটা সত্যি হলো যে যখনই কোনো মানুষের মাথা কোনো অপরাধ করার কথা চিন্তা করে, তখন সেই মাথা সেই সময় নেগেটিভ থটসের অন্ধকারে হাবুডুবু খায়। সত্যিকে লুকোবার, সত্যিকে চাপা দেবার, প্রমাণ লোপাট করবার জন্য প্রাণপণ চেষ্টা করে। কিন্তু মানুষ যতই ধূর্ত হোক না কেন, অপরাধ করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। অপরাধ ধরা পড়বে না, প্রকাশ্যে আসবে না, এমন হতে পারে না। জিতেনের পরিবার এই দুর্ঘটনায় খুবই ভেঙে পড়েছে। আর সঙ্গীতার আর স্বপ্নার পরিবারেরও একই অবস্থা। ছল, চাতুরি, ধূর্ততা, ষড়যন্ত্র, এই সব কিছু করেও অন্য কারো জিনিস কিছুতেই নিজের হতে পারে না। আর এই সত্যি উভয় দিকেই প্রযোজ্য। আমরা যখনই এটা বলি দেয়ার ক্যান নেভার বি এ পারফেক্ট ক্রাইম, তখনই আমরা মানুষের থেকে এমন সব প্রতিক্রিয়া পাই যেখানে অসংখ্য উদাহরণ আছে যে সমাজের প্রভাবশালী মানুষেরা অপরাধ করেন আর বেঁচেও যান। এই কথাটা ভুল নয়। আমাদের কাছে অপরাধের এমন অনেক উদাহরণ আছে যেখানে পীড়িত ন্যায় পায়নি, অপরাধী সহজেই ছাড়া পেয়ে স্বাধীনভাবে ঘুরছে, টেবিলের নিচে লেনদেন হয়েছে আর সত্যি বিক্রি হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, আমাদের কাছে এমন অনেক উদাহরণ আছে যেখানে পীড়িত ন্যায় পেয়েছে আর অপরাধী শাস্তি, তা সে যতই প্রভাবশালী হোক না কেন। আপনি যে কোনো দেশের ইতিহাস দেখুন, পৃথিবীর যতই ক্ষমতাশালী লোক হোক না কেন, কিন্তু অপরাধ করার পর সে সুখ, শান্তি আর আরামের জীবন পায় না। আপনারা ভুল ভাববেন না, আমরা ঈশ্বরের ন্যায় বা কোনো ডিভাইন ডিস্ট্রিবিউশনের কথা বলছি না। আমরা উল্লেখ করছি পৃথিবীর একটা সোজা সাপটা নিয়মের কথা। আপনি যতটা দেবেন তার চেয়ে বেশি নিতে পারবেন না। এই কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, ক্রাইম নেভার পেজ। জয় হিন্দ। স্যার, ব্যাগ, পার্স, পাউচ কিছু পাওয়া যায়নি। আশেপাশে কিছুই পাওয়া যায়নি স্যার। দেখে মনে হচ্ছে ভদ্রমহিলা মিডল ক্লাসের। মুম্বাই আর নবী মুম্বাইয়ের সমস্ত থানায় চেক করো, কোনো মিসিং ডায়েরি আছে কিনা। স্যার, মনে হচ্ছে এনার মাথায় পাথরের আঘাত লেগেছে। আমরাও লাশের পাশে একটা পাথর পড়ে থাকতে দেখেছি। দম বন্ধ হয়ে এনার মৃত্যু হয়েছে। এনার বয়স 60-65-র মধ্যেই হবে। নিজেকে উনি বাঁচাতে পারেননি। মৃত্যুর সময় সন্ধে 6টা থেকে 8টার মধ্যে। এনার বডি আমরা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর পাশে পেয়েছি। বিল্ডিং এর কাজ 1 বছর ধরে বন্ধ, কোনো ওয়ার্কারও নেই। বেশ নির্জন জায়গা, তাই ঘাতকের কাছে খুব সুবিধাজনক হয়েছে। কিন্তু প্রশ্ন, ইনি ওখানে গেলেন কেন? এটাও হতে পারে যে এনাকে কেউ নিয়ে গিয়েছিল। বডি থেকে আমরা কিচ্ছু পাইনি, আংটি, গয়না, কোনো দামি জিনিসই পাইনি। আমরাও মার্ডার স্পটে কোনো ব্যাগ বা কিছুই পাইনি। স্যার, মুম্বাই আর নবী মুম্বাই কোথাও এরকম মহিলার মিসিং ডায়েরি পাওয়া যায়নি। বয়স্ক মহিলা ছিলেন,
হয়তো ওনার আপনজন কেউ নেই, আর যদি কেউ থেকেও থাকে তো হয়তো ওনার থাকা না থাকায় তাদের কিছু যায় আসে না। আশেপাশের এলাকায় পোস্টার লাগিয়ে দেখছি, কেউ যদি সামনে আসে। ঠিক আছে, দেখা যাক দু একদিন, যদি কোনো সূত্র না পাওয়া যায় তখন অন্য কিছু ভাববো। সব একজন 60-65 বছরের বয়স্ক মহিলাকে কোপার খ্যারনে এলাকায় মৃত অবস্থায় পাওয়া যায়। কেউ একজন ওনার লাশটা দেখে পুলিশকে ইনফর্ম করে। উনি খুন হয়েছিলেন সেটা স্পষ্ট ছিল, কিন্তু ওনাকে শনাক্ত করা যাচ্ছিল না। না মুম্বাইতে না নভি মুম্বাইতে কোনো মিসিং কমপ্লেনও জমা পড়েনি। এই বয়স্ক মহিলার অন্তিম সংস্কার কি একটা বেওয়ারিশ লাশ হিসাবে করা হবে, নাকি পুলিশ জানতে পারবে ওই মহিলার আসল পরিচয়? অটো 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 স্টেশন, বসুন। চলুন। হ্যালো, কোপার খ্যারনে পুলিশ স্টেশন। স্যার, আমি কুর্লা স্টেশনের সামনে বৃদ্ধ মহিলার পোস্টার দেখলাম। আপনি জানেন ওকে? স্যার, বেশি কিছু জানি না, কিন্তু এটা জানি যে উনি নেহেরু নগরে থাকতেন। ওখান থেকে 2-3 বার উনি আমার সঙ্গে শেয়ারিং রিক্সায় উঠেছেন। আপনার নাম? স্যার, মন্দার। থ্যাংক ইউ মন্দার। স্যার, এই কথা তো ঠিক যে এই মহিলা এখানেই থাকেন, অনেকবার এসেছেন, কিন্তু নাম ঠিকানা জানি না আমি। ওই 12/34 জিজ্ঞেস করুন, ও এলাকার সব খবর রাখে, ওই আপনাকে ঠিক বলে দিতে পারবে। এই 12/34টা কোথায়? এই 6টা বাড়ি ছেড়ে দিয়ে স্যার। ওকে স্যার। ইনি তো শান্তা মাসি, 3 দিন থেকে বাড়ি ফেরেনি। কিছু হয়েছে কি? ওনার বাড়িটা কোথায়? এই পাশের গলিতেই, 35/46। সাহেব, শান্তা মাসি 19 তারিখ সকালবেলা বেরিয়েছিলেন। আরে শান্তা মাসি, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, এমনিতে শান্তা মাসির সঙ্গে আমার রোজই কথা হয়। ওই দিন দেখতে পাইনি, তাই ঘরে এসে দেখলাম তালা দেওয়া। এনার বাড়িতে আর কে কে আছে? এমনিতে তো শান্তা মাসি একাই থাকতো, কিন্তু হ্যাঁ, ওনার মেয়েও থাকে পাশের গলিতেই, ওর স্বামী নবীন আর বাচ্চাদের সাথে। দ্বিতীয় দিন আমি মাসিকে দেখতে না পেয়ে ওনাদের গিয়ে বললাম, ওনারা বললেন পুলিশের রিপোর্ট লেখাবেন। কোথায় থাকেন? অবশেষে ওই বয়স্ক মহিলা শনাক্ত হলেন। ওনার বাড়ির খোঁজও পাওয়া গেল, আর এটাও জানা গেল যে ওনার মেয়ে এবং জামাই আছে, যাদের ওনার নিরুদ্দেশ হবার কমপ্লেন করার কথা ছিল। কিন্তু মুম্বাইয়ের কোনো থানা থেকে কোপার খ্যারনে পুলিশ কোনো মিসিং রিপোর্ট পায়নি। শান্তাবাইয়ের মিসিং কমপ্লেন কি আদৌ করা হয়েছিল? দক্ষা, হ্যাঁ সাহেব, মায়ের কি হয়েছে? সেটাই তো জানতে এসেছি। আর যদি মায়ের কথা এতই ভাবেন তাহলে মিসিং কমপ্লেন করেননি কেন? করেছিলাম সাহেব, এখানে নেহেরুনগর পুলিশ স্টেশনে।
আমি আর আমার স্বামী দুজনেই গিয়েছিলাম। কিন্তু আমরা তো সমস্ত পুলিশ স্টেশনে ফটো পাঠিয়েছিলাম। আপনার স্বামী কোথায়? কাজে বেরিয়েছে সাহেব। ওনাকে বলবেন আজই কোপর খেরানে থানায় এসে দেখা করতে, আজই। হ্যাঁ, 21শে সেপ্টেম্বর রাত 9টায় দক্ষা আর নবীন ফাটকে একটা মিসিং ডায়েরি করেছিলেন। শান্তা ভাই রামটেকে, মাদার অফ দক্ষা ফাটকে, রেসিডেন্ট অফ 35/46, শিবাজি চৌল, নেহেরুনগর। কিন্তু আমরা এই ফটোটা পাঠিয়েছিলাম মিসিং কমপ্লেনের সাথে ক্রস চেক করার জন্য। ওরা কি কমপ্লেনের সাথে কোনো ফটো দেননি? ওনারা যে ফটো দিয়েছেন আর আপনি যে ফটো দেখাচ্ছেন এটা মোটেই মিলছে না। মানেটা কি? আপনি দেখুন। সাহেব, আমার কাছে মায়ের এই ছবিটাই ছিল। আপনার মা এতদিন ধরে নিখোঁজ ছিলেন, আপনি ওনাকে খোঁজার চেষ্টা করেননি? আসলে স্যার, শাশুড়ি মার কোনো লোকজন পছন্দ ছিল না, উনি একাকী থাকতেই ভালোবাসতেন। সাহেব, উনি প্রায় ওনার নাতনি মানে আমার ভাইজির কাছে গিয়ে থাকতেন। আমি ভেবেছি ওখানেই গেছেন। কোথায়? কোপার খেরনেতে, আমার দাদার মেয়ে মাধুরী রামটেকের ওখানে। আর আপনার বড় ভাই কোথায় থাকেন? উনি আর নেই। 10 বছর আগে ও আর বৌদি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে স্যার। শীতল, হ্যাঁ আমার ফোনটা একটু ধর না। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যালো মাধুরী, পুলিশ স্টেশন থেকে ফোন। কি হয়েছে ঠাকুমার? কেউ ওনাকে খুন করেছে। কি? কে করেছে? কিভাবে হলো এইসব? 20 তারিখ সন্ধ্যেবেলা তোমার ঠাকুমা খুন হয়েছেন। আমরা ওনার বডি কোপার খেরানের একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর পাশে পেয়েছি। কোপার খেন? কিন্তু 20 তারিখ রাতে তো ঠাকুমা পৌঁছে গেছিল করলাতে। তুমি কি করে জানলে? স্যার, আমাকে আয়শা বলেছিল। আয়শাকে? স্যার, আমার ফ্রেন্ড, ও আমার সাথেই থাকে। হ্যাঁ আয়শা। হ্যাঁ মাধুরী, আচ্ছা শোন, ঠাকুমার পয়সা ব্যাংকে জমা করে দিয়েছি, ওকে? আর ওনাকে থানে থেকে কুল্লার ট্রেনে বসিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আয়শা। আরে থ্যাংক ইউ বলার কি আছে এতে? আচ্ছা শোন, আমি কয়েকদিন বাড়ি আসবো না, নাসিক যাচ্ছি। কেন হঠাৎ এরকম প্ল্যান? না না, কোনো সিরিয়াস ব্যাপার না, ওই আর কি কিছু কাজ আছে, কয়েকদিন পরেই ফিরে আসবো। এই আমি এখন রাখছি, ফোনের ব্যাটারি লো। ওকে? আচ্ছা ঠিক আছে, চল বাই। ওকে বাই। স্যার, আয়শা আমাকে বলেছিল যে ও ঠাকুমাকে বসিয়ে দিয়েছিল ট্রেনে করলা যাওয়ার জন্য। আয়শার নাম্বার আছে? হ্যাঁ স্যার আছে, 44456787। এই টাকা পয়সার ব্যাপারটা কি? স্যার, ওই দিন ঠাকুমা এসেছিল আমার কাছে কোপার খেরনেতে। এই তখন ধরুন 10টা হবে হয়তো। দেখ মাধুরী, আমি একলা কি করে যাব? 1.5 লাখ টাকা অনেক বড় ব্যাপার। মা, আমার না ভয় করছে। সরি ঠাকুমা, কিন্তু আজ না পসিবলই নয়। আজ 6 জন ক্লায়েন্ট আছেন আর আমি ওনাদের না বলতে পারবো না। যদি আমি আজকে ছুটি নিয়ে নিই না, তাহলে সারা জীবনের মতো ছুটি হয়ে যাবে। একটা কাজ করতে পারি, আমরা না কালকে যেতে পারি, ঠিক আছে? কাল? হ্যাঁ। না বাবা না, আরে বিল্ডার বলেছে আজকে এসো আর টাকা নিয়ে যাও। দেখ মা, এদের কোনো ভরসা নেই, কালকে যদি না দেয় তখন। আয়শা, তোর আজ সন্ধ্যেবেলা শিফট তাই না? হ্যাঁ, কেন? তুই না একটু ঠাকুমার সাথে আজ গড়েগাঁও যেতে পারবি? অ্যাকচুয়ালি ঠাকুমার না ওই বিল্ডারের থেকে টাকা নেবার ছিল, ওই যে ঠাকুমার বাড়িটা কিনেছিল। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি চলে যাব। ঠিক আছে ঠাকুমা। তোমার ঠাকুমা তোমার বাড়ি এসেছিলেন তোমাকে ওনার সঙ্গে নিয়ে যেতে, কিন্তু তোমার জায়গায় তোমার বন্ধু আয়শা ওনার সঙ্গে যায়। তারপর আয়শা সন্ধেবেলা তোমাকে ফোন করে বলে যে ও তোমার ঠাকুমাকে কুর্লা ট্রেনে তুলে দিয়েছে, কিন্তু উনি বাড়ি পৌঁছননি। আমি এটা বুঝতে পারছি না, যদি তোমার ঠাকুমার সঙ্গে করে কাউকে নিয়ে যাওয়ারই ছিল, তাহলে একদম বাড়ির কাছ থেকে নিজের মেয়েকে নিয়ে গেলেন না কেন? আমাদের সম্পর্ক ভালো ছিল না, আমাদের মধ্যে তো কথাবার্তাও বন্ধ ছিল। কেন? বেশ ভালো ছিল না। নিজের মায়ের সঙ্গে? স্যার, আমার মা বাবা মারা যাওয়ার পর ঠাকুমা আর আমি খুব কাছাকাছি চলে এসেছিলাম। আর পিসির এটা মনে হতো যে ঠাকুমা বোধহয়
ওনার সন্তানদের থেকে আমাকে বেশি ভালোবাসে। ব্যাস এটাই ঠাকুমার আমার পিসির মধ্যে মেন প্রবলেম ছিল। স্যার আয়েশার ফোন তো সুইচ অফ। তোমার ঠাকুমার অ্যাকাউন্টটা কোন ব্যাংকে? স্যার নিউ পিপলস ব্যাংক। আর আয়েশা নাসিকে কোথায় গেছে? স্যার ওর কাজিন ওখানে থাকে, হয়তো ওখানেই গেছে ও। ওর কাজিনের নাম্বার আছে তোমার কাছে? ঠাকুমা ঠাকুমা ঠাকুমা। হ্যালো, হ্যালো, নুসরাত বলছেন? হ্যাঁ কোপার খায়রানে পুলিশ স্টেশন থেকে পিএসআই কদম বলছি। আয়েশা আছে? আয়েশা? ও তো এখানে নেই। কেন, কি হয়েছে? 20 তারিখের রাত্রে ও ওখানে আসেনি। না, আমি গত 4 মাস ওর সাথে দেখা করিনি। কিন্তু কি হয়েছে? ওর মা বাবা কোথায় থাকেন? ওনারা তো ব্যাঙ্গালোরে থাকেন। কিন্তু কি হয়েছে স্যার? যদি আয়েশার সাথে কথা হয় তাহলে বলবেন ও যেন জলদি কোপার খায়রানে পুলিশ স্টেশনে দেখা করে। ঠিক আছে, কিন্তু না, আমরা ওনার বডিতে কিচ্ছু পাইনি। না স্যার, ঠাকুমার সোনার চুড়ি, চেন আর দুল সবসময় পরে থাকতো। কিন্তু আমরা যখন ওনার বডি পেলাম তখন কোনো গয়না ছিল না। স্যার আয়েশার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ওর মোবাইল 20 তারিখের রাত্রি থেকেই বন্ধ আছে। লাস্ট কল মাধুরীকেই করেছিল, কিন্তু নাসিক তো ও যায়নি। ওর পেরেন্টস তো বেঙ্গালুরুতে থাকে। হ্যাঁ স্যার, আয়েশার ডিভোর্স হয়েছিল। ওর বিয়ে ওর মা বাবার অনুমতি ছাড়াই হয়েছিল, আর সেই জন্যই ওর সঙ্গে ওর মা বাবা সম্পর্ক ছেড়ে দেন। 5 বছর আগে ও মুম্বাইতে আসে আর বিপিওতে কাজ করতে শুরু করে। সেখানেই ওদের বন্ধুত্ব হয়, আর তারপরে ওরা কোপার খায়রানেতে ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে দেয়। আর স্যার আয়েশার মা বাবাও জানে না ও কোথায় আছে। ও উধাও কোথায় হয়ে গেল? স্যার শান্তা দেবীর অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। আর মাধুরীর বক্তব্য হলো ঠাকুমা সবসময় জুয়েলারি পরে থাকতেন, কিন্তু আমরা শরীরে তো কোনো গয়নাই পাইনি। এর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। হতে পারে এই সমস্ত কিছু আয়েশাই করেছে। ওই শান্তাবাইকে মেরেছে আর টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে। আবার এটাও হতে পারে যে শান্তাবাইয়ের বাড়ির লোকজনই এই সমস্ত কিছু ঘটিয়েছে আর আয়েশাকেও গায়েব করেছে, যাতে তাকে কেউ সন্দেহ না করে। একটা কাজ করো, দক্ষা, মাধুরী আর নবীন, এই 3 জনের কল রেকর্ডস বার করো। ঠিক আছে স্যার। ওই বয়স্ক মহিলার অন্তিম সংস্কার বেওয়ারিশ লাশের মতো হলো না। উনি ছিলেন খুরলার নেহেরু নগরের বাসিন্দা শান্তাবাই রামটেকে। উনি সেই দিন খুন হয়েছিলেন যেদিন উনি বস্তি উন্নয়নকারী বিল্ডারের থেকে টাকা নিতে গিয়েছিলেন। শান্তাবাই যে টাকা নিয়েছিলেন সেটা পাওয়া যায়নি। শান্তাবাই যে গয়না পরেছিলেন তাও পাওয়া যায়নি। আর তাছাড়াও শান্তাবাইয়ের সঙ্গে যাওয়া মাধুরীর রুমমেট আয়েশা, সেও গায়েব ছিল। হ্যাঁ, শান্তা ভাই এখানে 20শে সেপ্টেম্বর এসেছিলেন। এই মেয়েটাও কি এসেছিল ওনার সঙ্গে? হ্যাঁ, ইনিও সঙ্গে ছিলেন। গুনে নিন। মা গুনে নে। ইনফ্যাক্ট এই মেয়েটিই টাকাটা গুনেছিল। স্যার আয়েশা 21 সেপ্টেম্বর থেকে কাজে আসছে না। কেউ আছে কি যে ওর সম্পর্কে কিছু বলতে পারবে? ওর কোনো কাছের বন্ধু? আয়েশার সাথে এখানে সকলের বন্ধুত্ব। 1 বছর ধরে এখানে কাজ করছে। খুব প্রাণখোলা আর আধুনিক মেয়ে, আর খুব শৌখিন। মানে? এই যেমন ড্রিঙ্কিং আর স্মোকিং করা, প্রচুর খরচাও করতো। কয়েকদিন ধরে রিপোর্ট দিচ্ছিল না, তাই জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওর ব্যাপারে কেউই কিছু বলতে পারেনি। আপনি এখন যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। আপনি এখন যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। স্যার মাধুরী, দক্ষা আর নবীন 3 জনের ফোন রেকর্ড স্ক্যান করেছি, একদম ক্লিন।
আর এই আয়েশার ব্যাপারে কোনো খবরই পাওয়া গেল না। কদম, ব্যাপারটা এরকম নয় তো যে আমাদের নজরটা ঘুরিয়ে দিতে আসার গল্পটা বলা হয়েছে? এরকমভাবে কেউ একজন উধাও কি করে হতে পারে? স্যার, খোঁচরদের জুয়েলারির খোঁজে লাগিয়েছি। জুয়েলারি চুরি হয়েছে, কোথাও না কোথাও বিক্রি তো করবেই। আমার মনে হয় পুলিশের সন্দেহ আমাদের উপর। আর আমার মাধুরীর উপর, কারণ ওই জানতো তোমার মা বিল্ডারের কাছে টাকা নিতে যাচ্ছে। কয়েক সপ্তাহ এভাবেই কেটে গেল, কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। আয়েশা কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল, ওরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর তারপর হঠাৎ এই কেসের সঙ্গে যুক্ত একটা বড় খবর এলো, যেটা এই কেসের ইনভেস্টিগেশনে একটা নতুন দরজা খুলে দিল। স্যার, বেলাপুরে একটা জুয়েলারি দোকান আছে। তারপর বল। স্যার, 22 তারিখে ওই দোকানে কিছু গয়না বিক্রি হয়েছিল, সব সোনার জিনিস, কানের দুল, হার, হাতের চুড়ি। স্যার, বলে কি একবার চেক করে নিন, হতে পারে সেই মহিলা যার কথা আপনি আমাকে বলেছিলেন। দোকানের নাম? এগুলো কে এনেছে? স্যার, একটা মেয়ে আর একটা ছেলে ছিল। নাম তো আপনি জানতে চাননি? না স্যার, নাম তো জিজ্ঞেস করিনি। এদের মধ্যে কেউ ছিল? এটা তো বলতে পারবো না স্যার। মেয়েটা বোরখা পরা ছিল। আমার কাছে সিসিটিভির ফুটেজ আছে। দেখান। হ্যাঁ স্যার, এগুলো আমার ঠাকুরবাড়ি জুয়েলারি। তোমার ঠাকুমার মৃত্যুর 2 দিন পর 22শে সেপ্টেম্বর বেচা হয়েছে। না স্যার, আমার মনে হয় না আয়েশা এরকম করেছে। স্যার, 1 বছরেরও বেশি হয়ে গেছে, আর আমরা খুব ভালো বন্ধু, আর ও ঠাকুমার সাথে খুব অ্যাটাচ ছিল। খুব ভালো করে মুখটা ঢেকে রেখেছে, ডেফিনেটলি নিজের আইডেন্টিটি লুকোনোর চেষ্টা করছে। স্যার, কিন্তু এর সঙ্গে যে লোকটা আছে সে কিন্তু নবীন নয়। কিন্তু এই মহিলাকে হতে পারে, আয়েশা, দক্ষা না মাধুরী। ও যেই হোক সেটাই ছেলেটাই বলতে পারবে। এই ছেলেটাকে খোঁজো, হতে পারে এর মধ্যে আয়েশা, দক্ষা কিংবা মাধুরী ইনভলভড, কিন্তু আমাদের কাছে এখন কোনো প্রমাণ নেই। স্যার, আজ সকালে পুলিশ এসেছিল। কি জিজ্ঞেস করছিল? তোর ব্যাপারে জিজ্ঞেস করছিল, আর জিজ্ঞেস করছিল তোর কোনো বয়ফ্রেন্ড আছে না। না, আর হ্যাঁ, একজন ছেলের ফটোও দেখিয়েছে। হ্যাঁ কাদের, বল। হ্যাঁ স্যার, খবর পেয়ে গেছে ওই ছেলেটার। স্যার, ছেলেটার নাম দীপেশ জুয়েকার, 3 সপ্তাহ বাড়ি থেকে নিখোঁজ। স্যার, খবর পেয়েছি ও বেলাপুরে থাকে। আরও শুনেছি যে ও মাথেরানে লুকিয়ে আছে। আর আয়েশা? স্যার, ওর খবর এখনো পাইনি, তবে দীপেশের কোনো একটা মেয়ের সাথে চক্কর ছিল। মাথেরানে কোথায় সেটা এখনো জানা যায়নি স্যার। আমার ছেলেরা এখনো খোঁজ খবর নিচ্ছে। আপনি মাথেরানে আসুন, ততক্ষণে সব খবর পেয়ে যাবো আমরা। স্যার, হংসরাজ কটেজে লুকিয়ে বসে আছে। কতদিন লুকোবে?
দীপেশ? তুই বল ওটা কে? কে দীপেশ? তুই বল ওটা কে? আরে কে? ওয়েলকাম। আমরা তো সন্দেহ করছিলাম যে মাধুরী আমাদের বোকা বানাচ্ছে না তো, কিন্তু আমি ভুল ছিলাম। স্যার এই মার্ডারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু আয়েশাকে গয়না বেচার জন্য সাহায্য করেছিলাম। আচ্ছা, আর তুই এটাও জানতে চাসনি এই জুয়েলারি এলো থেকে? স্যার আমি জিজ্ঞেস করেছিলাম, আর তখনই আমি এই সব কিছু জানতে পারলাম। হ্যাঁ আয়েশা বলো। দীপেশ, দেখা করব আর্জেন্টলি। কেন, কি হয়েছে? তুমি ভাসি স্টেশনের কাছে আসো, তারপর সব বলছি। ঠিক আছে, যাচ্ছি। এগুলো কোথায় পেলে? ব্যবস্থা হয়ে গেছে, চলো এখন বিয়ে করে নি। আয়েশা এতে হবে না, এতে কিচ্ছু হবে না। আর আমাদের সেরকমই অবস্থা হবে যেমন তোমার প্রথম বিয়ের পর হয়েছিল। দীপেশ, আমার কাছে আরো আছে, তুমি ধরো। দেখো কত টাকা, আমরা একটা নতুন জীবন শুরু করতে পারি। অনেক দূর, অনেক অনেক দূর চলে যাব। আমার বাবা মার থেকে টাকা পয়সা চাওয়ার কথা ভাবতেও পারি না। আমরা একটা নতুন জীবন শুরু করতে পারি দীপেশ। কিন্তু এগুলো তুমি পেলে কোথা থেকে? পুরো 1.5 লাখ টাকা আছে ঠাকুমা। মাসিমা, আমাকে মাত্র 2 মাস সময় দিন, আমি নতুন কলোনিতে অ্যালটমেন্ট করিয়ে দেবো। একদম দারুণ ঘর। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো হয়েছে আয়েশা তুই আমার সঙ্গে যে এসেছিস, না হলে কি যে হতো। আরে ঠাকুমা, এসব কি বলছো? মাধুরী আসেনি, আমি এসেছি, তাই না? একই তো ব্যাপার। তুই সত্যি খুব ভালো মেয়ে। শোন না, আমার আরেকটা কাজ করে দিবি? আমাকে না ব্যাংকে যেতে হবে, এই টাকাটা জমা করতে হবে তো। তুমি এই টাকা ব্যাংকে রাখবে? আরে তবে না তো কি, আরে এতগুলো টাকা আমি আমার ঘরে রেখে দেবো নাকি? যদি কেউ চুরি করে নেয় তখন আমি কি করব? আরে মাধুরীর বিয়ের জন্য আমার এইগুলো জমা করতেই হবে। ঠাকুমা, আচ্ছা ব্যাংকে টাকা রেখে তোমার কি হবে? দেখো দেখো, আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি একা থাকো, আবার মাধুরীও। তোমরা দুজন একটা ফ্ল্যাট কিনে নাও না, আর ওখানেই থাকো একসাথে, আমাদের ওখানে। আয়েশা, আমি এতটা বোকাও নই। আরে 1.5 লাখ টাকায় মুম্বাইতে কেউ ফ্ল্যাট পায় নাকি? ঠাকুমা, পাবে পাবে, কিন্তু হ্যাঁ অনেকটা দূরে পাবে। একটা ফ্ল্যাট আমি মাধুরীকেও দেখিয়েছিলাম, ওর ভালোও লেগেছিল। সত্যি বলছি ঠাকুমা, তুমি একবার দেখে নাও, তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে মা, পরে একদিন দেখবো। পরে না, আজকেই দেখে নাও। দেখো, শুভ কাজে কিন্তু দেরি করতে নেই। টাকা তোমার হাতে আছে, তাহলে ফ্ল্যাটটা কিনে নাও। আজকে তুমি আমাদের সাথে থেকে যাও, কালকে আমি তোমাকে কুল্লার ট্রেনে উঠিয়ে দেবো। তা তুমি ওই বুড়িকে শেষ করে ফেললে, নিজের বন্ধুর ঠাকুমাকে মেরে ফেললে। ইমোশনাল হয়েও না। উদ্ধ, এটা ভাবো যে যে জীবনের স্বপ্ন আমরা দেখেছিলাম ওটা আমরা এখন শুরু করতে পারি। ঠাকুমা তো আমাকে আর মাধুরীকে একই ভাবতো। মাধুরীর না হোক, আমার জীবন তো শুরু হতে পারে, বলো? ঠিক আছে, আমি গয়নাগুলো বেচার চেষ্টা করছি। স্যার সত্যি বলছি, আমার এই মার্ডারে কোনো হাত নেই। আমি শুধু আয়েশার গয়না বেচার জন্য সাহায্য করেছিলাম। আচ্ছা, তুই সবকিছু জানার পরেও ওকে সাহায্য করছিলি, ওর সঙ্গে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিলি। আর তুমি, ওই ভদ্রমহিলা তোমাকে বিশ্বাস করেছিলেন, তোমার বন্ধু মাধুরীও তোমাকে বিশ্বাস করেছিল। বিশ্বাস তো আমিও কাউকে করেছিলাম, বিয়েও করেছিলাম, কিন্তু ওর শুধু আমার বাবা মার পয়সার উপরেই লোভ ছিল। রোজ মারতো আমাকে, ঘর থেকে বেরও করে দিয়েছিল যখন আমার মা বাবার কাছ থেকে পয়সা পেত না। আমার মা বাবাও আমার সাথে সম্পর্ক রাখেনি, এই জন্য যে আমি ওদের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। আপনিই বলুন, ওই বিশ্বাসের কি হলো যা আমি ওদের ওপর করেছিলাম? কিন্তু তোমার সঙ্গে যাই হয়ে থাক, তাতে ওই বয়স্ক মহিলার কি দোষ ছিল? তোমার বন্ধু মাধুরীর দোষটা কি ছিল? মহিলার কি দোষ ছিল? তোমার বন্ধু মাধুরীর দোষটা কি ছিল? আয়শা, এ আমায় কোথায় নিয়ে এলি? কি দেখাবি আমাকে? ঠাকুমা, তুমি আমার সাথে চলো তো, এখানে একটা দারুণ ফ্ল্যাট আছে। এই বিল্ডিংটা তো শুধু অর্ধেকই হয়েছে,
মনে হচ্ছে কাজ হচ্ছে। দেখ মা, এখানে হয় 1.5 লাখ টাকায় কে দেবে ফ্ল্যাট? ঠাকুমা, তোমার আমার উপর বিশ্বাস আছে তো? আছে মা। তাহলে চলো না, চলো। আয়েশা, এসব কি ঠাট্টা করছিস আমার সঙ্গে? কোথায় নিয়ে এলি আমাকে? সরি ঠাকুমা, আমি মজা করছি না। কি? ঠাকুমা, এই যে তোমার কাছে টাকা রয়েছে, ওতে আমার জীবন তৈরি হয়ে যাবে। এসব কি কথা বলছিস তুই? এই টাকা আমার চাই ঠাকুমা। না, এই টাকা আমি দেব না। এসব ঠাট্টা তামাশা বন্ধ কর। আমি একেবারে সিরিয়াস ঠাকুমা। তুমি সত্যি এটা ভেবেছিলে যে একজন বয়স্ক মহিলাকে খুন করে তার টাকা গয়না সব হাতিয়ে নিয়ে তুমি একটা নতুন জীবন শুরু করবে? স্যার, এটা তো আপনিও জানেন যে সারা জীবন কেউ সততার সাথে বাঁচতে পারে না। অসৎ পথ অবলম্বন করে কখনোই জীবনকে সুন্দর করে তোলা যায় না। কেউ তোমাকে এটা শেখায়নি? আয়েশা, তুই এটা কেন করলি? তুই তো আমার কাছে আমার বড় বোনের মতো। আয়েশা, তুই সব কিছু জানতিস। আমি 10 বছরের ছিলাম আয়েশা, যখন থেকে ঠাকুমা আমায় মানুষ করেছে। আয়েশা, আমার মা বাবা আমার কাছে নেই। ঠাকুমা শুধু আমার জন্যই বেঁচে ছিলেন। আর ঠাকুমা তো তোকেও নিজের সন্তানের মতোই দেখতেন। এরকম তুই কেন করলি আয়েশা? প্লিজ, প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি রিয়েলি সরি। আমি বুঝতেই পারিনি যে আমি কি করব। আমি শুধু একটা নতুন জীবন চেয়েছিলাম। সবার কাছে ধার করতে করতে আমার মা বাবার কাছে পর্যন্ত, যারা যারা আমার সমস্যাটা বুঝতেই চায়নি। আমি শুধু একটা বেটার লাইফ চেয়েছিলাম রে। বেশি কিছু তো চাইনি বল। ওটারই কোনো রাস্তা পাচ্ছিলাম না খুঁজে। আয়েশার বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী চার্জ আনা হয়েছে, আর আয়েশার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে আইপিসির 204 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের অভিযোগ আছে। সে এখন জামিন পেয়েছে। মাধুরী তো প্রায় ভেঙে পড়েছিল। ঠাকুমাই ওর কাছে সবকিছু ছিল। ও তো সেই দিনের জন্য অপেক্ষা করছিল যেদিন ও এত টাকা রোজগার করবে যে নিজের ঠাকুমাকে ভালো রাখতে পারবে। আয়েশার বাবা মা ওকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এমন একজনকে বিয়ে করার জন্য কোনোদিনও ক্ষমা করেননি, যে লোকটা আয়েশাকে অনেক কষ্ট আর যন্ত্রণা দিয়েছিল। অবশেষে আয়েশাকে তাকেও ছাড়তে হলো। ও চাকরি পেয়েছিল, কিন্তু যে ধরনের ভালো জীবন ও কাটাতে চাইতো তার জন্য ওর রোজগার সবসময় কম ছিল। ওর একটা ছেলের সঙ্গে প্রেম হয়, কিন্তু সেও ওর এই চিন্তাটাকেই পোক্ত করেছিল যে একটা ভালো জীবন পেতে গেলে অনেক কিছু দরকার হয়। কয়েকদিন আগে 2012 ডিসেম্বরের শেষে চেন্নাইতে একজন অটোরিকশা ড্রাইভার আর তার 2 বন্ধু মিলে একজন বয়স্ক মহিলাকে মেরে তার গয়না লুট করেছিল। এই 3 জনেরই নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা পূরণের জন্য অনেক টাকার দরকার ছিল। আজকাল প্রায়ই কেউ না কেউ খুন হয় যেখানে অভিযুক্ত একটা ভালো জীবনের আকাঙ্ক্ষায় কাউকে খুন করে তাকে লুট করে পূরণ করতে চায়। কত বিপজ্জনক আর আশ্চর্যের বিষয় যে কিছু লোক এভাবে ভাবে যে তারা নিজেদের জীবন তৈরি করতে পারে অন্য একজনের জীবন শেষ করে দিয়ে তাকে লুট করে। এমন কি ব্যাপার যা মানুষকে এইসব করতে বাধ্য করে? মানছি যে সমস্ত জীবন সত্যি আর সততার ভিত্তিতে দাঁড়িয়ে নেই, কিন্তু এটাও তো একটা অনেক বড় সত্য যে কোনো জীবনই জোচ্চুরি, বেইমানি আর
অপরাধের সাহায্যে বিকশিত হতে পারে না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন যে আপনি অন্য কারো জীবন শেষ করে কখনোই নিজের জন্য খুশি আর ভালো জীবন কিনতে পারবেন না। জয় হিন্দ।